أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আমরা এই শীতের রাতে খোলা আকাশের নিচে কিছু বনি আদমকে নিয়ে আমরা নির্বাচনের কথা বলছি, প্রসঙ্গক্রমে কোরআনের কথা বলছি, নবীর জীবনের কথা বলছি। আমরা দেশে কিভাবে শান্তিতে থাকা যায়, শান্তি প্রতিষ্ঠিত করা যায়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যায়, এগুলো নিয়ে কথা বলছি। আমরা একজন মানুষকে পৃথিবীতে নেতা বলে মানি, তিনি হলেন আমাদের সাইদুল মুরসালিন, আল্লাহর প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আমাদের রাষ্ট্রীয় সংগঠনের উপজেলা মধুখালী উপজেলার সংগ্রামী আমির, রাজনা ইউনিয়নের আমির, আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল সমূহের সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের স্বনামধন্য মুফতি শরাফত হোসেন, যিনি বাংলাদেশ খিলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সচিব, যুগ্ম মহাসচিব এবং আমাদের শ্রমিক আন্দোলনের সভাপতি আলেমেদিন বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সনাতন ধর্মের ভাই বোনদের জন্য, বোনদের কল্যাণের জন্য আমার মনে হয় মাইকের শব্দ হয়তো বোনরা শুনছেন, তাদের প্রতি রইল সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা এবং আদর। প্রথম আসলে যে কথাটা বলতে চাইনি, ফেসবুকে এত লেখালেখি হচ্ছে, এই জন্য একটা গল্প, ঐতিহাসিক গল্প বলতে ইচ্ছা করছে, এই জন্য বলছি। সাধারণত আমরা অন্য দলকে নিয়ে কথা বলি না। আজ দেখলাম একজন ভদ্রলোক, যিনি সুন্দর স্ট্যাটাস লিখতে পারেন, সাংবাদিকতার সঙ্গে জড়িত আছেন, কথা খুব সুন্দর বলেন, মানুষকে কনভিন্স করার মতো করে লিখতে পারেন। তিনি নানান সময়ে নানান রূপে আবির্ভূত হচ্ছেন। কদিন আগেও দেখলাম ফেসবুকে তুমুল যুদ্ধ করছেন বিএনপির এমপি প্রার্থীর সাথে, তাকে যা তা গালিগালাজ করছে। এইটা অনেকদিন চললো, আমরা দেখলাম। আমরা তো মন্তব্য করি না, মাঝে মধ্যে দেখার সুযোগ পেলে আমরা দেখি। অবাক বিষয়ের সাথে আজকে লক্ষ্য করলাম, তিনি আজকে বিএনপিতে জয়েন করেছেন এবং কারণ বলেছেন উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি, এই জন্য তাদের সাথে জয়েন করেছেন। এখন নাকি যুদ্ধটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ বনাম বিপক্ষ। এখন আমার মুক্তিযুদ্ধের কথা তাহলে কিছু বলি। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। মহান মুক্তিযুদ্ধে এদেশে লক্ষ লক্ষ তরুণ জীবন দিয়েছে। আমরা বলি এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমাদের এই মানচিত্র, আমাদের এই পতাকা আমরা পেয়েছি। আমরা বলি ঐতিহাসিক ভাবে যেটা সত্যি, আমাদের দেশের মা বোনেরা ইজ্জত দিয়ে তারপরে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু যে দলের জন্ম 1978 সালে, সেই দলটা মুক্তিযুদ্ধের দল কেমন করে হয়? তারা বারবার বলছে মানুষকে এত বোকা বানানো কি যায় না। এইটা ঠিক। তখনকার মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করেছেন, আমার মনে আছে, আমি নিজে চ্যানেল রেডিওতে শুনেছি। কিন্তু তারও আগে আমি বিদ্রোহ করছি। আপনারা জানেন যে সেনাবাহিনীর অফিসাররা সাধারণত
বাংলায় কথা বলে না। কর্নেল অলি, ডক্টর কর্নেল অলি এখনো বেঁচে আছেন। উনি আর মেজর জিয়া একসঙ্গে চুরাইনের ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। কর্নেল অলি তার বইয়ে, তার ডক্টর ডিগ্রি করেছেন, তার বইয়ে রেকর্ড করেছেন, উনি বলেছেন, উনি বারবার এখনো বলছেন, প্রথম বাক্যটা উনি বলেছেন আই রিভোল্ট। আই রিভোল্ট মানে কি? আমি বিদ্রোহ করছি, তাই তো? উনি কারণ পাকিস্তান আর্মি, পাকিস্তান সরকারের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করলেন। সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ যারা ঘোষণা করে তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। সেই সময় মেজর জিয়া চট্টগ্রামের দিকে ওই সমুদ্র বন্দরের দিকে যাচ্ছিলেন, যে কারণে আমাদের আগের প্রধানমন্ত্রী তাকে পাকিস্তানের চর বলত। মেজর জিয়া যখন জানলেন যে তার সহকর্মী কর্নেল অলি উনি বলছেন আই রিভোল্ট, এটা শুনে উনি ফিরে আসেন, অথবা তাকে ফিরিয়ে আনা হয়। আনার পরে ওনারা দুজন কালুরঘাট বেতার কেন্দ্রে দিয়ে ঘোষণা করেন, ঘোষণাটা মেজর জিয়া করেন। এই জন্যই তাকে স্বাধীনতার ঘোষক বলে। এখন স্বাধীনতা ঘোষণা করেছেন, যেটা আওয়ামী লীগ কোনদিন স্বীকার করেনি। কিন্তু আমার স্মৃতিতে, আমার কানে এখনো বাজে যে আমি রেডিওতে শুনছি মেজর জিয়া বলছে। একবার বলেছে, আমি মেজর জিয়া ইংরেজি বলেছেন, এর পরের বার বলছেন যে on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান I declare independence, এটা বলেছিলেন। যখন তাকে বোঝানো হয়েছিল যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে স্বাধীনতার ডাক দিলে কেউ শুনবে না, তারপরে উনি দ্বিতীয় ঘোষণায় বলেছেন on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান I declare independence of Bangladesh, এটা বলেছিলেন। এটা ঠিক, মেজর জিয়া মেজর ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, এটা মিথ্যা না, ওইটা একেবারে সত্যি ঘটনা। এটা দিয়ে তো বুঝায় না যে বিএনপি মুক্তিযুদ্ধের দল, এটাকে বোঝায়? তাহলে আমার বিএনপির বন্ধুরা যখন দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল, তাহলে এই কথা তো সঠিক, ওইটা কিভাবে সঠিক না। নাম্বার 2, মেজর সাহেবরা জানে না রাজনৈতিক দল কেমন করে করতে হয়। রাজনৈতিক দলটা যে কত কঠিন দেখেন। এত পপুলার নুরু সাহেব বিধি হওয়ার পরেও কত আন্দোলন করার পর দল করতে পারে নাই। আমাদের এনসিপির ছেলেরা এত যুদ্ধ করেছে, গুলির সামনে বুক চেপে দাঁড়িয়েছে, গুলি খেয়েছে, দল গঠন করার চেষ্টা করছে। জনগণের ভিতরে কি ওরকম ভিত্তি করতে পেরেছে? দল গঠন করা খুবই কঠিন কাজ। জনগণের মনের উপর দলের ভালোবাসা তৈরি করা, এটা খুবই কঠিন কাজ এবং খুবই লেগে থাকতে হয়, অনেক বুদ্ধিমত্তার সঙ্গে আগাতে হয়। মেজর জিয়া দল করেন জাগো দল এবং উনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন। নতুন করে আওয়ামী লীগের জন্ম লাভ করে, জানেন তো? আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগ নতুন করে জন্ম লাভ করে। বহুদলীয় গণতন্ত্রের সুযোগে অনেক দল নতুন করে আবার সংগঠিত হয়। এর ভিতরে শাহজিদুর রহমান নাম করে একজন ভদ্রলোক, খুবই ভালো রাজনীতিবিদ ছিলেন, বলতে পারতেন খুব ভালো, পার্লামেন্টারি হিসেবে ভালো, প্রবল বক্তা। আরেকজন ছিলেন মশিউর রহমান জাদুনিয়া, তার কথায় জাদু ছিল। ওনারা তখন নতুন পার্টি করে করে এগিয়ে যাচ্ছেন। মেজর জিয়ার জাগো দল আর আগাচ্ছে না। এই সময় মেজর জিয়া চাইলেন তাহলে এই ভালো লোকগুলাকে, মানে পলিটিক্যালি ভালো লোকগুলাকে তার দরকার। তিনি তাদেরকে দাওয়াত করেন, দাওয়াত করে নিয়ে এসে তাদেরকে কনভিন্স করান। তারপরে বিএনপি গঠিত হয় 1978-এ। ঠিক আছে, এই যে দুজন ব্যক্তির নাম বললাম আমি, একজন হলো, দুজনই মারা গেছে। একজন হলো শাহজিদুর রহমান, উনি আমাদের যখন 1971 সালের 25শে মার্চ রাতে ঢাকায় অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা হয়েছিল, জেনোসাইড, তখন মুক্তিকামী মানুষ
বাঙালিরা সারা বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করার জন্য অনেক চেষ্টা করছেন। ঠিক সেই সময় এখনকার মতো তো না, ঠিক দিলে খবর হয়ে যায়, এরকম তো না। কল্পনা করেন 55 বছর আগে দুনিয়াটা কোন পর্যায়ে ছিল, তখন এত কষ্ট করছেন। সেই সময়ে জাতিসংঘে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে বিশাল বক্তৃতা দিয়েছিলেন তিনি এই শাহজিদ রহমান বলেছিলেন ঢাকায় কোন গণহত্যা হয়নি। তাহলে উনি কোন পক্ষে ছিলেন? কথা বলেন না কেন? তাহলে এই শাহজিদ রহমান কোন পক্ষে ছিলেন? তাকে দিয়ে দলটা যাত্রা শুরু। মুক্তিযোদ্ধা দল বললেই হলো, বললেই কি আর করতে যাবে? জাতুনিয়াকে নিলেন মুক্তিযোদ্ধা দল, এত সহজ। কিন্তু উনাদের তারা করতে পারতেছেন না। তারপরে দল হলো, তারপরে অনেক ঘটনা আপনারা নিজেরাই জানেন। এই গত সরকার আর্কাইভে, তো সরকারের আর্কাইভে সবকিছু থেকে যায়। রাজাকার কতজন ছিল, মুক্তিযোদ্ধা কতজন আছে, কোন সময় কি হচ্ছে রেকর্ড থাকে না। সরকার চলে যায় কিন্তু রেকর্ড থেকে যায়। আমি যেমন এখন জানি যে বাংলাদেশের হতদরিদ্র মানুষ এবং গরিব মানুষের সংখ্যা 5.5 কোটি। এটা খুব দুঃখজনক ঘটনা না? এতদিন পরে আমাদের এত মানুষ গরিব থাকবে কেন? এটা আমি কোথা থেকে বলছি? আসলে রেকর্ড থেকে বলছি, ঠিক না? আমাদের দেশে 4 কোটি মানুষ আছে যাদের একদিনের গড় ইনকাম মাত্র 100 টাকা। এটা কি বেঁচে থাকা? 100 টাকা কেউ মানুষ ভাবতে পারে? মরে যেতে আছে। এই দিনটা এরকম অবস্থা কেন থাকবে? এগুলাই তো আমরা আলোচনা করি। এতক্ষণ যে ইতিহাস বলতাম, এটা তো আমরা বলতে চাইনি। একজন লিখেছেন মুক্তিযুদ্ধের সপক্ষের দল, তাই জয়েন করেছি। ওই দলের সেকেন্ড ইন কমান্ড তার বাবা রাজাকার ছিলেন। আমরা জানি না, বুঝি? আমরা কি দুঃখিত? আমরা সব জানি তো। সুতরাং খালি খালি খাপাখালি করেন কেন? যারা লিখছেন মুক্তিযুদ্ধের সপক্ষী, তাদের তো এত বয়স হয়নি। যিনি লিখছেন আমাদের সাথে, উনারও বয়স আমাদের চেয়ে কম। তবে উনি মুক্তিযুদ্ধ তো দেখেন নাই। উনি যে কারণে দেখেন তাদের সাংসদ, দেখেন না তাদের সরকার দেখেন না। এই যে নির্বাচন হয়েছিল 1993 সালে, ওটা কোনো নির্বাচন ছিল? ওটা কি ভোটার ছিল? সেই ভুয়া নির্বাচন উনি এমপি হয়েছিলেন। কি মার্কায়? হাতি মার্কায়। হাতি কি ডিএমপি মার্কা? তাহলে ইতিহাস যদি আলোচনা করতে হয়, তার সবটুকুই করতে হবে। অল্প একটু নিয়ে নিয়ে আলোচনা করতে লাভ নেই। আছে আমাদের আমিরের জামাত, তার আপন ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তাহলে উনি শহীদ পরিবার ছিল না? বড় বড় কথা, খালি মুক্তিযুদ্ধ। আর্কাইভের কথা বলছিলাম। এই আগের সরকার হিসাব করলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে কতজন রাজাকার কোন কোন দলে আছে। 8,000 মতো রাজাকার আওয়ামী লীগে আছে। এর অল্প একটু কম আছে 7,000 কতজন আছে বিএনপিতে, আর মাত্র 60 জন আছে জামাতে। তাও সবাই খেতে নাই। তারপরে খালি জামাত রাজাকারের দল, সব দোষ নন্দগর, সব দোষ নন্দগর। সুতরাং ইতিহাস পড়তে হবে। যারা আওয়ামী লীগ করেন তাদেরকেও বলি ইতিহাস পড়বেন। যে ভদ্রলোক লিখেছেন যে আমি মুক্তিযুদ্ধের সমস্ত শক্তির সাথে যোগ দিলাম, কদিন আগে কি গালাগালি করলো ডিএমপিকে, কত কথা যে লিখলো। আর আজকে ভালো হয়ে গেল মধু, মধু না রতনের রতন চেনে, ঠিক না? আমরা জানি মানি লন্ডারিং আইন বুঝেন আপনারা? মানি লন্ডারিং আইনে 2000 কোটি টাকা মানি লন্ডারিং আইনের মামলার আসামি। বড় বড় কথা। এটা কই পাইছেন? এটা কই পাইছেন আপনি? একজনে এত টাকা কামাই করা যায় নাকি? যায়। বড় বড় কথা বলেন। আয়নায় নিজের চেহারা থেকে কথা বলা ভালো। আমাদের
এই যে আত্মীয়তা দেখা আছে ঋণ খেলাপি হলে এমনি প্রাপ্তি হতে পারবে না। আমাদের 40,000 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে আমাদের পার্লামেন্টের নেতা দাঁড়িয়েছে। সরকার কেন তাদেরকে দাঁড়াতে দিয়েছে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমাদের সামনে পরিষ্কার হলফনামায় অনেক কিছু লিখেছে। হলফনামায় যদি কোনো তথ্য গোপন করা হয় এ কারণে তার পথ চলে যেতে পারে। এই যে টাকার সমানে ফুটবলের টাকা উড়াচ্ছে, হলফনামায় তো অত টাকা লেখা দেখি না, হলফনামায় এত টাকা দেখি না। কোটি টাকা পাইলেন তার তো গ্রহণ করেছেন, গ্রহণ করেছেন তো হলফনামায় যদি গ্রহণ করে থাকেন প্রাপ্তিটা থাকে নাকি? আমরা বলি না বলে আমরা নালিশ করার বড় জায়গা আছে, বলি না। খেতেছেন খেলেন, লজ্জা করে না মানুষকে টাকা দিয়ে ভিক্ষুক বানাতে চান? মানুষকে আপনার গোলাম, মানুষকে আপনার ঠাকুর। যারা আপনার ইন্ডাস্ট্রিতে চাকরি করে তাদের তো ঠিক মতো বেতন দেন না। লজ্জা করে না আপনি 3-4 কোটি টাকা আমার গাড়িতে করেন? আপনি মধুখালী, জামালপুর, মাগুরা, বোয়ালমারিতে কোনো গাড়ি নাই, সব গাড়ি আপনি রেজিস্ট্রেশন দিতেন। আপনি এত টাকা মালিক করেছেন, আপনি ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন, পুরো ইতিহাস আমি জানি। কিভাবে বড় হয়েছেন সব আমি জানি, বলে না বলে। আমার কিন্তু আত্মীয় হয়, বুঝছেন, আমার আত্মীয় হয়। লজ্জা থাকা দরকার। মানুষ এইভাবে টাকা ছড়ায়, এইভাবে টাকা ছড়ায়। আমি যখন গভীর রাতে অনেক রাতে 11টার পরে যখন আমি কলমাই থেকে আসি, ওনার গাড়ির বহর যায়, প্রত্যেকটা গাড়িতে টাকা যায়, প্রত্যেকটা গাড়িতে টাকা যায়। যারা টাকা পেয়েছে তাদের কারো কারোর সাথে আমার কথা হয়। বাংলাদেশ তো ছোট জায়গা, কোনো না কোনো ভাবে সবাই আত্মীয়, ঠিক না? কত বড় অঙ্কের টাকা যায়, আপনার লজ্জা করা উচিত। আপনি কার টাকা নিয়ে যান? আপনি তো শিল্পপতি, কার টাকা দিয়ে শিল্প করেন? জনগণের টাকাই তো, জনগণের টাকা দায়িত্ব আছে, সেই টাকা দিয়ে শিল্প করেন, এই শিল্পকে বিলাসিতা করেন। আর আপনি শ্রমিকদেরকে চাকরির মধ্যে পাঠাচ্ছেন বিভিন্ন গ্রামে, বাধ্য করছেন ভোট দেওয়ার জন্য। আপনার এই অধিকার কে দিয়েছে? আপনার ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করলে তাদেরকে আপনি ভোট দেওয়ার জন্য বাধ্য করলেন। এটা আন্তর্জাতিক কোন আইনে আছে? আবার গরিব দুঃখী মানুষের বন্ধু করে পোস্টার লাগাইছেন, কেন লাগাইছেন? লজ্জা করা উচিত। তাদের যদি নামাজ পড়লে হয়ে যেত সবকিছু, তাহলে কোরআনে এত বড় কোরআন শরীফ কেন? এত বড় কোরআন শরীফ কেন আল্লাহ দিয়েছে? এই জন্য আমাদের ভাবতে হবে। এই সব রাজনীতিবিদদের আর আমরা দেখতে চাই না, বলি না, ক্ষমতায় দেখতে চাই। যারা মানুষকে গুম করে দিতে পারে, যারা মানুষকে যে কোনো মুহূর্তে কিনে ফেলতে পারে, মানুষকে কিনা যায় বলে মনে করে, মানুষকে যারা ভিক্ষুক মনে করে, মানুষের সাথে যারা কঠিন ভাবে দুর্ব্যবহার করে, তারা আর ধার্মিক কেন হয়? আমাদের নবী কোনদিন, আমাদের নবী খাতেন, নাম বলতে না, সেই খাতেন হারিয়ে যাওয়া খাতেন। তার মা বাবা তার কাছে আসছে নেওয়ার জন্য, উনি তারা যায় তাদের অন্য, তার মা বাবা তাকে নিতে আসছে মক্কায় খবরতে। বলছে যায় তোমার মা বাবা আসছে আর চাচা আসছে, যাও তুমি বাড়ি যাও। এসে দেখা যায় চাচা আর বাবা ওখানে হাজির। জায়েদ বলছে আমি তোমাদের সাথে যাবো না। পৃথিবীতে একটা জায়গায় জন্ম হয়েছে যেটার বাবাকে পাওয়ার পরে মুখের উপর বলে দিয়েছে যে আমি তোমাদের যাবো না। তার মনিব কেমন ছিল? এই তার কাছে 15 বছর তার ছিল, 15 বছরের নবীলাম তার কোনো ভৌতিক তার চোখে পড়ে নাই, কিন্তু তার একটা গালি দেয় নাই। এরকম মানুষ কোথায় পাওয়া যাবে? সেই মানুষকে অনুসরণ করলেন না আপনি, কাল মার্কস, লেনিন এদেরকে অনুসরণ করে আপনি বুদ্ধিজীবী হয়ে গেছেন। বেশি বুঝেন, ফিরে যাওয়া লাগবে না আল্লাহর কাছে, ফিরে যাওয়া লাগবে। এখানে কথার মার্কার দিয়ে অনেক কথা বলতে পারবেন, বুঝাতে পারবেন, কিন্তু জনগণ কেউ প্রচারণা করতে পারবেন, কিন্তু ওইখানে কি বলবেন? ওইখানে কি বলবেন? বলেন আমরা নাকি করি,
আমরা নাকি একটা টিকিট বিক্রি করি। আপনাদেরকে আমি বলেছি যে একটা টিকিট আমরা বেশি কোন বক্তৃতায় বলেছি পৃথিবীর কারো কোন ক্ষমতা আছে যে কেউ বলতে পারবে যে একটা যাবে এই দুর্যোগে যাবে। তবে আমি এখান থেকে বানিয়ে কাছে যেতে হয় কোন রাস্তা ধরে এটা তো আমি বলতে পারবো। এখান থেকে কোন রাস্তা যে ফরিদপুর যেতে হয় এটা তো আমি বলতে পারবো। কোরআন তো বলছে এই রাস্তায় গেলে বেহেশত আর এই রাস্তায় গেলে চলবে। এটা তো রাস্তা তো দেখাতে পারবো নাকি? এটাকে বিক্রি করা বলে নাকি? উল্টা পাল্টা কথা। এখন হলো যে আমরা নির্বাচনের কথা ফিরে আসি। এটা বলতাম না, ফেসবুকের লিখে ভরে ফেলতেছে, লজ্জাও পায় না। মানুষ এত খারাপ মন্তব্য লিখতেছে, তারপর লজ্জা নাই। লজ্জা বলতে কিছু নাই। এখন হলো যে নির্বাচন 12 তারিখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি ওই পুরানো দিনের ব্যবস্থার অধীনে থাকবো নাকি নতুন বন্দোবস্ত করবো। আমরা আর তোর মায়ের বুক খালি করতে দেব না। আমরা এদেশের কেটে খাওয়া মানুষের অধিকার ফিরিয়ে দেব। এদেশের বাচ্চারা লেখাপড়া করবে, নিজেদেরকে সুন্দর করে গড়ে তুলবে, এই নতুন দেশটাকে শক্ত হাতে ধরার জন্য। আমরা বাংলাদেশের সম্পদ পাচার করতে দেব না। আমরা অফিসারের ভিতরে দুর্নীতি করতে দেব না, চাঁদাবাজি করতে দেব না। এই যে কথাগুলো বলছি না, যারা এলাকায় অভ্যস্ত তাদের গা জ্বলছে, গা জ্বলে যাচ্ছে। এটা যদি ঠেকাতে হয় তাহলে জনগণকে একসাথে হতে হবে না। এখানে আমরা ঐক্যের কথা বলেছি, এ কারণে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সবাই মিলে আমরা একই পরিবারের সন্তান। আমরা সবার অধিকার সংরক্ষণ করতে চাই। আমি জানি আমাদের সনাতন ধর্মের দাদাদের অধিকার সমান দেওয়ার নাই, তাদের সমান অধিকার দিতে হবে। সেটা 55 বছরে হয়নি। আপনারা তাহলে 12 তারিখে সকাল 7:30টায় শুরু, তাহলে সকাল সকালে ফজর নামাজ পড়ে দাদারা ঘুম থেকে উঠে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, ভোট পাহারা দেবেন। মহিলাদেরকে আগে আগে যেতে বলবেন, তার ভোটে বাড়ি চলে আসবেন। ছেলেরা আসবেন না, ভোট পাহারা দিতে হবে। পারবেন না? তাহলে 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। মনে থাকে না? আমাদের উদ্দেশ্য কি মানুষকে শোষণ করা? আমরা সবাই মিলে ভালো থাকবো ইনশাআল্লাহ। সারা পৃথিবী অবাক দৃষ্টায় তাকিয়ে থাকবে। বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ কিভাবে এরকম হলো এটা জানার জন্য পাগল হয়ে যাবে মানুষ। পৃথিবীর মানুষকে আমরাই পথ দেখাবো ইনশাআল্লাহ। সেই কাজে আমরা অগ্রণী ভূমিকা পালন করি। আল্লাহর কাছে এটা নিশ্চয়ই পুরস্কার বেশি পাওয়া যাবে, ঠিক না? ঠিক মক্কা বিজয়ের আগে যারা কাজ করেছিল তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, যারা মক্কা বিজয়ের পরে উৎপন্ন হয়েছিল তাদের তুলনায়, ঠিক না? আমরা কোরআনকে নিয়ে যে আন্দোলন করছি, এই আন্দোলনের বিজয় আমাদের 12 তারিখে আছে ইনশাআল্লাহ। 13 তারিখে সূর্য হবে সুন্দর বাংলাদেশের সূর্য, প্রথম সূর্য ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুকরিয়া, সংগ্রামী অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।